বিষ্ণুপুর রাজ্যে বাস করত রাজা ধীরেন্দর। তিনি খুব সৎ ও ভালো মনের মানুষ ছিল। কেউ তার কাছে কোনো সাহায্য চেয়ে আসলে তিনি সেই ব্যক্তিকে সর্বদা সাহায্য করতেন, যার কারণে রাজ্যের সকল প্রজারা রাজাকে বড্ড ভালোবাসত। কিন্তু রাজ্যের একমাত্র রাজকুমার অনিল ছিল একেবারেই অলস। সে রাজ্যের কোনো কাজকর্মের ধার ধারত না। সে তার জীবন আরাম আয়েসেই কাটাতে পছন্দ করত। তার বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন ধরনের প্রজাদের কাজেও রাখা হয়েছিল, যার কারণে রাজকুমার যেন আরো বেশি অলস হয়ে যাচ্ছিল। একদিন মন্ত্রী মশাই এসে হাজির হয় রাজপুত্রের কক্ষে। রাজকুমার বাবু, মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন তার কক্ষে। তিনি আপনাকে বললেন আমি যেন আপনাকে সঙ্গে করে তার কক্ষে নিয়ে যাই। কেন মন্ত্রী মশাই, কিছু কি হয়েছে? হঠাৎ বাবা আমাকে ডেকে পাঠালেন। সেটা তো আসলে আমি জানি না রাজকুমার। মহারাজ আপনাকে আদেশ করলেন আর তার কারণে আমি আপনাকে ডাকতে এসেছি। তাহলে চলুন মন্ত্রী মশাই। এই কথা বলে রাজকুমার মন্ত্রী মশাইয়ের সাথে মহারাজের কাছে গিয়ে হাজির হয়। মহারাজের কক্ষে প্রবেশ করতেই মহারাজ রাজকুমারকে বলে, বাবা অনিল, আমার যে এবার বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো তাও জানা নেই। এখন যে তোমায় রাজ্যপাটে মনোযোগ দেওয়া উচিত। আমি চলে যাওয়ার পরে তো তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে। তাই আমি চাই আজ থেকে তুমি আমার সাথে রাজসভায় বসবে এবং রাজসভা হওয়া সকল কাজ তুমি আমার কাছ থেকে শিখে নেবে। বাবা, তুমি এমন কথা বলছো কেন? তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? আমি বিধাতার কাছে প্রার্থনা করব যাতে তিনি তোমাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখেন। না রাজকুমার, প্রকৃতির একটাই ধারা আছে। এই পৃথিবীতে যারা এসেছে তাদেরই মরতে হবে, আর এটা একটা চিরন্তন সত্য কথা। তাই আমি বেঁচে থাকতে তোমাকে আমি আমার রাজ্য পরিচালনা করতে দেখে যেতে চাই। আমি দেখতে চাই তুমি ঠিক কেমন ভাবে আমার এই রাজ্যকে পরিচালনা করো। না বাবা, আমি এখন রাজ্যপটে বসতে পারবো না। এখনো অনেক সময় আছে। আমি ঠিক শিখে নেব রাজ্য পরিচালনা করা। আমি এখন রাজ্য পরিচালনা করার মতো বড় দায়িত্ব নিজের কাঁধে নিতে চাচ্ছি না। এই কথা বলে রাজকুমার সেখান থেকে চলে যায়। তখন রাজা মশাই মন্ত্রী মশাইকে বলে, মন্ত্রী মশাই, ছেলেটা আমার বড় অলস হয়েছে। আমি যাই করি না কেন তাকে আমি এই রাজ্যপটে দায়িত্ব দিতে পারছি না। সে সব সময় নিজের খেয়ালে ডুবে থাকে। এমন ভাবে যদি চলতে থাকে তাহলে আমার মৃত্যুর পরে যে এই রাজ্যের প্রজারা কোনো সমস্যায় পড়লে তা থেকে রাজকুমার কোনোভাবেই তাদের উদ্ধার করতে পারবে না, বরং তাদের অবহেলা করে সেখানে রেখে দেবে। আমি চাই যাতে এই পরিস্থিতি কখনোই না আসে, আর তার কারণে আমি চাই রাজকুমার রাজ্যপট শিখুক। এখন তুমি বলো মন্ত্রী মশাই, আমি কি করব? আগে মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তাহলে আমি অনুমতি দিলাম তোমাকে। রাজকুমারকে রাজ্যপটের দায়িত্ব যদি গ্রহণ করাতে পারো তাহলে আমি তোমাকে অনেক মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। এখন বলো তোমার বুদ্ধিটা আসলে কি? এরপর মহারাজের কাছে মন্ত্রী মশাই সবকিছু খুলে বলে। পরদিন রাজসভায় মহারাজ তার সকল রাজসভার কর্মচারীদের নিয়ে বসে থাকেন। তখন হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। তখন মন্ত্রী মশাই দৌড়ে এসে মহারাজকে উঠান এবং বলেন, কি হয়েছে মহারাজ আপনার? এমন ভাবে মাটিতে পড়ে গেলেন কেন? হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠেছে মনে হলো। সারা দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, আর তারপরেই মাটিতে পড়ে গেলাম। এরপর মন্ত্রী মশাই রাজামশাইকে রাজামশাইয়ের কক্ষে নিয়ে গিয়ে শুইয়ে দেন। রাজকুমার রাজামশাইয়ের শরীর খারাপের কথা শুনে সেখানে ছুটে আসে আর কাঁদতে থাকে। কি হয়েছে? কি হয়েছে বাবা তোমার? আমি শুনলাম তুমি নাকি রাজসভায় পড়ে গেছিলে। কি আর হবে, ওই আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে মনে হয়, আর সেই জন্যই হয়তোবা এমনটা হয়েছে। না না বাবা, তোমার কিছু হবে না। তুমি আর এমন কথা কখনো বলো না। ও বৈদ্যমশাই, বাবার কি হয়েছে? আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারলাম মহারাজের এক বিশাল দুরারোগ্য ব্যাধি হয়েছে। এই রোগের অনেক কষ্ট, আর এই রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো সব সময় পাওয়া যায় না, আর যদি বা সেটা পাওয়া যায় তাহলে সেটার মূল্য অনেক বেশি হয়ে থাকে। আপনি কোনো চিন্তা করবেন না বৈদ্যমশাই। আপনার যত মুদ্রার প্রয়োজন আপনি রাজকোষাগার থেকে নিয়ে বাবার চিকিৎসা করুন। মন্ত্রীমশাই, বাবার চিকিৎসার জন্য যত মুদ্রার প্রয়োজন আপনি তা বৈদ্যমশাইকে দিয়ে দিন। শুধু মুদ্রা দিলেই হবে না, ওই ওষুধের সরঞ্জামগুলো কাউকে গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে মন্ত্রীমশাই, আপনি বরং বাবার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামগুলো আনতে বের হয়ে যান। আমি যদি এই রাজ্যে না থাকি তাহলে যে এই রাজ্যের প্রজাদের কাছে পাওয়া সকল কর প্রজারা পরিশোধ করবে না, তখন যে রাজকোষ একেবারেই ফাঁকা হয়ে যাবে। আর যদি রাজকোষে কোনো অর্থ না থাকে তাহলে কি দিয়ে মহারাজের চিকিৎসা করা হবে আপনি বলুন। সে আপনি চিন্তা করবেন না। আপনি এখন বেরিয়ে পড়ুন পিতার এই ব্যাধি সারানোর জন্য, সকল প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করার জন্য। ঠিক আছে রাজকুমার বাবু, আমি এখনই বেরিয়ে পড়ছি।
এরপর মন্ত্রীমশাই সেখান থেকে চলে যায়। রাজকুমার, তুমি ভালোভাবেই জানো আমার শত্রুর কোনো অভাব নেই, আর আমি এখন অসুস্থ হয়ে পড়ে রয়েছি। এই মুহূর্তে যদি কেউ আমাদের এই রাজ্যের রাজসভায় দায়িত্ব না নেয়, তাহলে যে পার্শ্ববর্তী দেশের রাজগুলো আমাদের দেশকে আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগবে। আর যদি একবারে রাজ্য তাদের হাতে চলে যায়, তাহলে যে আর কখনো আমাদের এই রাজ্য আমরা ফিরে পাবো না। তাই আমি বলি, তুমি বরং এখন রাজ্যপটের দায়িত্ব গ্রহণ করো। না বাবা, আমি রাজ্যপটের মতো এত বড় দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবো না। তুমি বরং সেনাপতিকে আমাদের রাজ্যের রাজপটের দায়িত্ব দাও। এমনিতেও তিনি যে আমাদের বড় বিশ্বস্ত একজন লোক। তুমি যেহেতু এই রাজ্যের রাজসভার কাজে বসতে চাচ্ছ না, তাহলে আমি বরং সেনাপতিকে এই রাজ্যের রাজসভার সকল দায়িত্ব দিয়ে দেই। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। মহারাজের শরীর আরো বেশি খারাপ হতে থাকে। তখন বৌদ্ধ মশাই রাজকুমারের সাথে দেখা করেন। রাজকুমার, মহারাজের শরীরে যে দিন দিন আরো বেশি খারাপ হতে শুরু করেছে। খুব শীঘ্রই মহারাজের এই দুরারোগ্য ব্যাধির ওষুধ দিতে হবে, না হলে যখন তখন যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে। আর মন্ত্রী মশাই খবর পাঠিয়েছেন যে তার আনতে যাওয়া সকল ওষুধ সরঞ্জামগুলো পাওয়া গেলেও আরো অনেক অর্থের প্রয়োজন সেই ওষুধ সংগ্রহ করার জন্য। তাহলে কেন আপনি মন্ত্রী মশাইকে সেই অর্থ দিয়ে দিচ্ছেন না কেন? তাহলে তো মন্ত্রী মশাই অতি দ্রুত সেই ওষুধের দ্রব্যগুলো নিয়ে ফিরতে পারে রাজ্যে। কিন্তু রাজকুমার, রাজকোষাগারে যে এক ফুটো করিও যে আর অবশিষ্ট নেই। এখন আপনি বলুন, আপনি কিভাবে মন্ত্রী মশাইয়ের কাছে তার প্রয়োজনীয় অর্থগুলো পৌঁছে দেবেন? কেন রাজকোষে একটা কানাকড়িও নাই? একটা কানাকড়িও নেই। পিতা তো সেনাপতি মশাইকে এই রাজ্যের রাজপটের দায়িত্ব দিয়েছেন, তাহলে তিনি কি প্রজাদের কাছ থেকে কর আদায় করছেন না? আসলে রাজকুমার, কথাটা কিভাবে যে বলি, সেনাপতি মশাই বলেছেন এ রাজ্য নাকি এখন থেকে তার, আর যদি আমরা এই বিষয়ে কোনো কথা বলি তাহলে তিনি আমাদের এই রাজ্য ত্যাগ করতে বাধ্য করবেন। মহারাজের শরীরে যে অবস্থা, তাতে করে আমাদের এই রাজপ্রাসাদ থেকে বাইরে বেরোলে অনেক ঝুঁকি হয়ে যাবে। তখনই হঠাৎ সেখানে সেনাপতি চলে আসে। রাজকুমার, আমি চাই না তুমি আর তোমার পিতা এই রাজমহলে আর একটা দিনও থাকো। তুমিও তোমার পিতা আজ এই রাজমহল থেকে চলে যাও। কেন সেনাপতি মশাই? এই রাজ্যের আমি একমাত্র রাজকুমার। আমার পিতার অবর্তমানে আমি এই রাজ্যের রাজা, তাই আপনার কোনো অধিকার নেই আমাকে আর আমার পিতাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার। তুমি হয়তো ভুলে গেছো এই রাজ্যের রাজা এখন আমি, তাই আমি কি করব কি না করব সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে আমার শুনতে হবে না। আমি যা বলেছি তাই করো ভালো মানুষের মতো, না হলে আমি তোমাকে আর তোমার পিতাকে এখনই কারাবদ্ধ করব। কিন্তু এখন পিতার যে শরীরের অবস্থা, তাতে করে আমি যদি তাকে এই রাজমহল থেকে নিয়ে যাই তাহলে তার শরীরের অবস্থা যে আরো বেশি খারাপ হয়ে যাবে। আপনি দয়া করে আমাদের এই রাজমহল থেকে তাড়িয়ে দিবেন না। প্রয়োজনে আমি এই রাজমহলের কর্মচারী হিসাবে কাজ করব, তবু আপনি দয়া করে আমার পিতাকে আর আমাকে এই রাজমহল থেকে বের করে দিবেন না। তাহলে আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্ত পালন করতে পারো তাহলে আমি তোমাকেও তোমার বাবাকে এই রাজমহল থেকে বের করে দেব না। আপনি আমাকে যে শর্ত দিবেন আমি তা মাথা পেতে নেব। শুধু আপনি দয়া করে আমার পিতার শরীর ভালো করার জন্য ওষুধের ব্যবস্থা করুন। আমি আপনার যে কোনো শর্তে রাজি। বেশ, তুমি যেহেতু বলছো তুমি এই রাজ্যের রাজমহলে কর্মচারী হিসেবে কাজ করবে, তাহলে আমি আর তোমাকে তোমার পিতাকে এই রাজমহল থেকে বের করে দেব না। তুমি এখনই কাজে লেগে যাও। এরপর রাজকুমার তার মন দিয়ে রাজমহলে থাকা সকল কাজ করতে থাকে। এরপর একদিন সেনাপতি মশাই রাজপুত্রকে ডেকে বলেন, রাজকুমার, আমার আজ রাতে গিয়ে কর তুলে আনার সময় নেই, তাই আমি চাই আজ তুমি এই রাজ্যের সকল প্রজাদের বাড়িতে গিয়ে কর আদায় করে সে কর আমাকে এনে দাও, না হলে তো তোমার পিতাকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় অর্থ আমি দিতে পারবো না। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি যা বলবেন তাই হবে। আমি এখন বেরিয়ে পড়ছি রাজ্যের সকল প্রজাদের কাছ থেকে কর তুলে আনার জন্য। এরপর রাজকুমার রাজ্যে যায় আর সকল প্রজাদের এক জায়গায় জড়ো করে এবং রাজপুত্র সকল প্রজাদের উদ্দেশ্যে বলে, আমার প্রাণপ্রিয় প্রজারা, আমি যে আপনাদের কাছে বড় আশা নিয়ে এসেছি। আমার পিতামশাই এখন খুব অসুস্থ, আর দুষ্ট সেনাপতি আমাদের কাছ থেকে এই রাজ্যের সকল অধিকার কেড়ে নিয়েছে। তাই এখন আমি বড় হতভাগা, তাই আপনাদের কাছেই সাহায্য চাই। সেনাপতি আমাকে বলেছেন যদি আমি এই রাজ্যের সকল প্রজাদের কাছ থেকে কর তুলে আনতে না পারি, তাহলে তিনি আমার পিতার সুস্থতার জন্য প্রয়োজনীয় সকল ওষুধ সরঞ্জাম আনার জন্য আর কোনো টাকা দিবেন না। আপনারা কি চান আপনাদের রাজ্যের মহারাজ কোনো চিকিৎসা ছাড়া মারা যাক? হ্যাঁ, আমরাও চাই রাজা মশাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর আমাদের মাঝে ফিরে আসুক। কি বলো সবাই? আমরা আমাদের রাজা মশাইকে বিনা চিকিৎসায় মারা যেতে দেব না। আমরা আমাদের মহারাজের জন্য সবকিছু করতে পারি, আর তাই আমাদের উচিত আমাদের সকল কর পরিশোধ করা। এরপর থেকে একে একে সকল প্রজারা মিলে তাদের কর পরিশোধ করে দেয়। এরপর যখন রাজকুমার সকল অর্থ নিয়ে রাজমহলে হাজির হয়, তখন মহারাজ এসে বলেন,
তাহলে তুমি শেষমেশ এই রাজ্যের প্রজাদের কাছ থেকে বর আনতে পারলে। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি আমার এই রাজ্যের সকল দায়িত্ব গ্রহণ করো। আজ আমি সফল। বাবা, তুমি তো অসুস্থ, তুমি এখানে কেন এসেছো? যাও, নিজের কক্ষে যাও, আমি এই অর্থগুলো রাজকোষে জমা দিয়ে আসছি। তোকে আর কষ্ট করে রাজকোষ অব্দি যেতে হবে না। আমার কোনো শরীর খারাপ করেনি, আমি অসুস্থ নই। আমি অভিনয় করেছিলাম যাতে এই রাজ্যের রাজপথে তুই একটু মন দিস, আর আজ আমি সফল হয়েছি। তবে যে বৈদ্য মশাই বললেন তোমাকে কি একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, তাহলে কি সব মিথ্যে? আসলে রাজকুমার, আমি মিথ্যে কথা বলেছিলাম, সবই মহারাজের সাজানো ছিল। আমাকে ক্ষমা করে দেবেন রাজকুমার, আমি সব জেনেও আপনাকে কিছু বলিনি। এরপর সেনাপতিও এসে সেখানে স্বীকার করে যে মহারাজের কথাই সে সবকিছু করেছে এবং রাজপুত্রের কাছে ক্ষমাও চায়। এরপর রাজকুমারও বুঝতে পারে আসলে অলসভাবে থাকলে সে কখনোই তার রাজ্য এবং রাজপ্রাসাদ কোনোটাই টিকিয়ে রাখতে পারবে না, আর তাই তো সে নিজের রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। আর মহারাজ বিশ্রামে চলে যান। এরপর থেকে রাজকুমার নিজেই নিজের রাজ্য পরিচালনা করতে থাকে। এভাবে অলস রাজকুমার হয়ে ওঠে একজন সুদক্ষ রাজা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।